ঊনবিংশ শতকের বাংলা এক অভূতপূর্ব পরিবর্তনের যুগ। কুসংস্কারের অন্ধকার ভেদ করে জ্বলে উঠেছিল নবজাগরণের আলো। যখন আমরা বাংলার নবজাগরণের কথা বলি, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে কয়েকজন মহান মনীষীর নাম। রাজা রামমোহন রয়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ কিংবা নেতাজি সুভাষচন্দ্র বসু। এই নবজাগরণের পিছনে এমন কিছু মানুষও ছিলেন যাদের অবদান ছাড়া হয়তো সেই ইতিহাস কখনোই পূর্ণতা পেত না, যাদের হাতেই জ্বলে উঠেছিল পরিবর্তনের প্রথম শিখা। ইতিহাস তাদের ঋণ স্বীকার করেছে, কিন্তু খুব কমই উচ্চারণ করেছে তাদের নাম। কলকাতার অদূরে গঙ্গার তীরে অবস্থিত একটা ছোট্ট জনপদ উত্তরপাড়া। আর সেই উত্তরপাড়ার এক পরিবার যারা শুধু একটি শহর নয়, বদলে দিয়েছিলেন সমগ্র বাংলার শিক্ষা, সমাজ, সংস্কৃতি এবং মানব কল্যাণের ইতিহাস। যারা গড়েছেন বিদ্যালয়, গ্রন্থাগার, স্বাস্থ্যকেন্দ্র, জাগিয়েছেন নারী শিক্ষা, সমাজ সংস্কার এবং স্বাধীনতার চেতনা। আজ আমরা ফিরে যাব সময়ের সেই সন্ধিক্ষণে, যখন বাংলা বদলে যাচ্ছিল চিন্তায়, চেতনায় এবং সমাজের প্রতিটি স্তরে। বাংলার নবজাগরণের এক বিস্তৃত অথচ অসাধারণ অধ্যায়। উত্তরপাড়ার মুখোপাধ্যায় পরিবারের সমাজ কল্যাণ, মানব সেবা এবং আলোক প্রদীপ হয়ে ওঠার এক অনন্য ইতিহাস। নমস্কার দেবাশিস দা, আবার আমরা এসে গেছি উত্তরপাড়া। আজ রবিবার। উত্তরপাড়া নিয়ে আমাদের দ্বিতীয় সিরিজ আমরা শুরু করতে চলেছি। দেখা যাক আরও আমরা কি নিয়ে আলোচনা করতে পারি, এবং উত্তরপাড়ার ইতিহাস তো এত গভীর এবং এত কিছু জানার আছে। আমরা এখন আজকের উত্তরপাড়ার প্রেক্ষাপটে বাংলার নবজাগরণ এবং রেনেসা নিয়ে কিছু আলোচনা করব। দেখুন, ঊনবিংশ শতকের বাংলা নবজাগরণ বা 19th সেঞ্চুরি বেঙ্গল রেনেসার কনটেক্সটে উত্তরপাড়া এবং বিশেষ করে উত্তরপাড়ার মুখোপাধ্যায় পরিবারের যা সামাজিক কর্মকাণ্ড এবং যে অবদান বা সমাজ সংস্কারকে কেন্দ্র করে যে আমাদের যে এত যে ভ্যারাইড অ্যাক্টিভিটিস, মানে এতগুলো অ্যাক্টিভিটিস, এত ধরনের অ্যাক্টিভিটিস, সেটা আমার মনে হয়েছে এবং আশা করি আপনাদেরও মনে হবে যে এটা কতটা রেলেভেন্ট এবং সিগনিফিক্যান্ট ইন রিগার্ডস টু 19th সেঞ্চুরি বেঙ্গল রেনেসা। আর আমরা সবাই জানি যে ঊনবিংশ শতকের বাংলা নবজাগরণের পুরোধা ছিলেন রাজা রামমোহন রায়। 1829-এ তিনি সতীদাহ একটা পাস করছেন লর্ড ব্যান্টিংকে দিয়ে। আমি একটা ছোট কথা বলে রাখি যে জয়কৃষ্ণ মুখোপাধ্যায় স্কুলিংটা হয়েছিল মানে আর্মি স্কুলে, সম্ভবত মিরাটে, কারণ ওনার বাবা ওই ইংরেজ সেনার 14th ইনফ্যান্ট্রিতে মেস ক্লার্ক হিসেবে উনি কাজ করতেন, এবং সেখানে তার ছেলেকে নিয়ে গেছিলেন মিরাটে, অর্থাৎ উত্তর ভারতে। তা সে মিরাটে মানে ওনার যে পড়াশুনো বা যে তালিম যেটা হয়েছিল অ্যাজ এ স্টুডেন্ট, সেখান থেকে তিনি তিনটে জিনিস শিখেছিলেন। একটা হচ্ছে কি ডিসিপ্লিন, মানে আর একটা হচ্ছে নিয়মানুবর্তিতা, আর একটা হচ্ছে সহনশীলতা। এই তিনটে জিনিস উনি কিন্তু ভীষণভাবে রপ্ত করেছিলেন। পরবর্তীকালে তিনি কিন্তু মোটামুটি ইংরেজ বিরোধী হয়ে যান, এবং তিনি কোনোদিনই ইংরেজদের গুড বুকে তিনি কিন্তু ছিলেন না। তিনি ইংরেজ, এটা কি কোনো জাতীয়তাবাদী উন্মেষ, যেরকম বঙ্কিমচন্দ্র পর থেকে আমরা ধরি যে জাতীয়তাবাদী উন্মেষ, বা 1857 রিভলিউশন বা যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলি, তার কিছু ছাপ পড়েছিল কি? বঙ্কিমচন্দ্র জন্ম 1838 সালে, আর জয়কৃষ্ণবাবুর জন্ম 1808 সালে। সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। ন্যাচুরালি তার কি হয়েছে, তিনি যেটা বুঝেছিলেন যে আগে দরকার মানুষের শিক্ষা, ভারতবাসীর শিক্ষা, এবং তিনি যেহেতু বাংলায় থাকতেন, বাংলা তো তখন তো একটাই ছিল, তখন তো কোনো পূর্ব বাংলা পশ্চিম বাংলা ছিল না। কাজে গেছে তিনি বাংলায় যেহেতু থাকতেন, তিনি বাঙালির শিক্ষা বা ভারতবাসীর শিক্ষার উপরে তিনি সব থেকে বেশি জোর দিয়েছিলেন। তারপরে জোর দিয়েছিলেন বাঙালির স্বাস্থ্যের উপর, যে তখনকার দিনের রোগ ফোগ অনেক বেশি হতো, কারণ ঠিকমতো মানে চিকিৎসা হতো না, চিকিৎসা যে পরিকাঠামোটা সেরকম ধরনের ছিল না। এখন দেখুন, উনি আমরা সবাই জানি যে উনি বিদ্যালয়, মহাবিদ্যালয়,
প্রাথমিক বিদ্যালয় এবং গ্রন্থাগার উনি এতগুলো করে গেছেন। আমরা জানি যে উনি মোট 35টি বিদ্যালয় স্থাপন করেছিলেন, 35। তার ভেতরে আমি 27টি বিদ্যালয়ের আমি সন্ধান পেয়েছি। 27টি বিদ্যালয় উনি স্থাপন করেছিলেন সারা বাংলায়, বাংলার বিভিন্ন জায়গাতে, তার জমিদারির বিভিন্ন অংশে। প্রত্যন্ত গ্রামে যেখানে শিক্ষার আলো প্রবেশ করেনি সেখানে উনি কিন্তু পাঠশালার পর পাঠশালা স্থাপন করে গেছেন, সেখানে তিনি মাস্টারমশাই বা শিক্ষক নিযুক্ত করে গেছেন ইত্যাদি। এবং মানে শুধু যে বিদ্যালয় নয়, উনি স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করেছেন, 15-16টা স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন তার জমিদারির বিভিন্ন অংশে। তার ভেতরে উত্তরপাড়ার স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছিল 1850-51 সালে, এবং যে স্বাস্থ্যকেন্দ্রটি কোনো ভারতীয় দ্বারা প্রতিষ্ঠিত অবিভক্ত হুগলি জেলার প্রাচীনতম স্বাস্থ্যকেন্দ্র। এটা বোধহয় অবিভক্ত হুগলি জেলার দ্বিতীয় প্রাচীনতম স্বাস্থ্যকেন্দ্র। এর থেকে আগে যে স্বাস্থ্যকেন্দ্রটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা সম্ভবত চুঁচুড়া কিংবা হুগলিতে, কিন্তু কোনো ভারতীয় দ্বারা প্রতিষ্ঠিত উত্তরপাড়া স্বাস্থ্যকেন্দ্র কিন্তু প্রাচীনতম স্বাস্থ্যকেন্দ্র। এখন এই স্বাস্থ্যকেন্দ্র হলো, তারপরে উনি গ্রন্থাগার প্রতিষ্ঠা করলেন, সে সম্বন্ধে আমি পরে আসছি। ওনার প্রথম প্রতিষ্ঠিত বিদ্যালয় হচ্ছে ওনার পিতৃপুরুষের ভিটে হুগলি জেলার খামারগাছিতে খামারগাছি পাঠশালা। বর্তমান সেই বিদ্যালয়টির নাম হচ্ছে খামারগাছি নিয়ে আপনার লেখা আছে। খামারগাছি জাংশন। ইন্টারেস্টিং, বলুন আপনি ওটা নিয়ে। সেই খামারগাছি পাঠশালাটি বর্তমান নাম হচ্ছে খামারগাছি জয়কৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়। সেটা তিনি 1845 সালে করেছিলেন। তারপরেতে মানে বিদ্যাসাগর যখন শুরু করছেন ওনার তারও আগে থেকে, অনেক আগে থেকে। এবং ঠিক তার পরের বছরই তিনি তার মেজ ভাই রাজকৃষ্ণের সঙ্গে যৌথভাবে উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুলটা উনি তৈরি করেন। এবং ওনার তৈরি আরও স্কুল হচ্ছে আপনার বলুহাটি হাই স্কুল, কুমির মোড়া প্রাথমিক বিদ্যালয়, চন্দ্রকোনা জিরাট হাই স্কুল, হুইনান উচ্চ বিদ্যালয়। জিরাট হাই স্কুল বিখ্যাত স্কুল, ওটা একদম সম্পূর্ণভাবে মানে জয় কৃষ্ণ মুখোপাধ্যায় তৈরি একটা, মানে প্রায় রাইটার্স বিল্ডিং এর মতো লম্বা একটা স্কুল আর কি। এবং এখনো ওই স্কুল থেকে মাধ্যমিকের খুব ভালো রেজাল্ট হয়। ওখানে শুধু স্কুল নেই, ওনার তৈরি একটা ছাত্রাবাসও কিন্তু আছে, যেটা নামই হচ্ছে জয় কৃষ্ণ ছাত্রাবাস, ওই ওখানেই আর কি, মানে চন্দ্রকোনাতে। তারপরে তো পুইনান উচ্চ বিদ্যালয় আছে, বারবাসিনী উচ্চ বিদ্যালয় আছে, রানীবাজার প্রাথমিক বিদ্যালয় আছে, শ্রীখণ্ড যেটা আপনার মঙ্গলকোট থানার অন্তর্গত, মঙ্গলকোট না কাটোয়া বোধহয় হবে, কাটোয়ার কাছেই হবে। তা সেই শ্রীখণ্ডতে ওনার তৈরি করা বিদ্যালয় আছে, আরো অনেক আছে, অনেক আছে, তিরপাই আছে মেদিনীপুর জেলা ইত্যাদি। আর এই জয়কৃষ্ণ মুখোপাধ্যায় অনেক বেশি কিছু করেছিলেন। স্কুল কলেজটা আছে 1887 সালে উনি উত্তরপাড়াতে মহাবিদ্যালয় করেছিলেন, যার নাম ছিল উত্তরপাড়া কলেজ। বর্তমানে সেই কলেজটির নাম হচ্ছে রাজা প্যারিমোহন কলেজ। এটা হচ্ছে ওনার তৈরি, উনি যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা সত্র তৈরি করে গেছেন তার ভেতরে লাস্ট হচ্ছে আর কি এইটা, মানে উত্তরপাড়া কলেজটা আর কি। হ্যাঁ, আর প্রথম ছিল খামারগাছি প্রাথমিক বিদ্যালয়। এরপরে ধরুন উত্তরপাড়া পৌরসভা উনি 1853 সালে প্রতিষ্ঠা করেন। এবং এই পৌরসভাটি হচ্ছে কোনো ভারতীয় দ্বারা প্রতিষ্ঠিত সুবে বাংলার প্রাচীনতম পৌরসভা। সুবে বাংলা মানে অবিভক্ত বাংলা, বিহার এবং উড়িষ্যা। যে সময়তে দু একটা পৌরসভা হয়তো প্রতিষ্ঠিত হয়েছিল, হয়তো হয়নি, আমি ঠিক জানি না। তার ভেতরে দার্জিলিং পৌরসভা বোধহয় একটি ছিল। তাই সেই সময়তে ইংরেজরাও ভাবেননি যে একটা পৌরসভা করার দরকার এইভাবে, দেশীয় জমিদার করতে। পৌরসভা ভবনটি এখন আর নেই। আপনি যে সোশ্যাল রিফর্মের কথা বলছেন, যে এই রেনেসার কথা বলছেন, তো এই যে একটা কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে একটা নাগরিক সমাজ ব্যবস্থায় ঢুকছি, অ্যাবসলিউটলি উনি কিন্তু সেই তার প্রয়োজনীয়তা বুঝে তার জন্য যে পরিকাঠামো, তার জন্য এই পৌরসভা বা এই ধরনের, অবশ্যই এটা এক ধরনের রিফর্ম। এবং এর মাঝে কিন্তু তিনি কয়েকটি কৃষি বিদ্যালয় স্থাপন করে গেছিলেন, যেমন কিঙ্করবাটি
কৃষি বিদ্যালয় জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের প্রতিষ্ঠা করার বিদ্যালয়ের ভেতরে একটা আর কি। এগুলো কি এখন চলছে এই হ্যাঁ, কিঙ্করবাটি কৃষি বিদ্যালয় এখনো অ্যাক্টিভ। কৃষির ক্ষেত্রে উনি একটা সায়েন্টিফিক রিফর্ম আনতে চেয়েছিলেন, একটা প্রবন্ধ লিখতে আহ্বান জানান বিভিন্ন মানুষদের ইংরেজিতে অথবা বাংলাতে, যে কি করে ভারতের কৃষি ব্যবস্থাকে আরো বৈজ্ঞানিকভাবে উন্নত করা যায়। তা সেখানে যিনি প্রথম পুরস্কার পান তার নাম ছিল লাল বিহারী দে। আচ্ছা, তা সেই প্রবন্ধটি আমাদের থিওরি অফ এভলিউশনের যিনি স্রষ্টা চার্লস ডারউইন, সেই প্রবন্ধটি পড়ে, মানে লাল বিহারী দের লেখা প্রবন্ধটি পড়ে তিনি ভীষণ প্লিজ হয়েছিলেন আর কি। তখনকার দিনে কৃষিভিত্তিক সমাজে বৈপ্লবিক চিন্তাধারা, যে আমরা কিভাবে এই জিনিসটাকে মানে অল্প জমির ভেতরে বেশি ফসল ফলাতে পারবো, তাই সেই বিজ্ঞান মনস্কতা জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ভেতরে ছিল, ভীষণ ভাবে ছিল। জয়কৃষ্ণবাবু কোনোদিনই ইংরেজদের গুড বুকে ছিলেন না, এবং তার জন্য তাকে অনেক খেসারত দিতে হয়েছে। 1845 এবং 1849 সালে উনি দুবার ইংরেজ সরকারকে উত্তরপাড়াতে একটি বালিকা বিদ্যালয় স্থাপনের পারমিশনের জন্য উনি অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু দুবারই তার পারমিশন প্রত্যাখ্যাত হয়। পরবর্তীকালে তার ভাই বিজয়কৃষ্ণ মুখোপাধ্যায় 1863 সালে সেই বালিকা বিদ্যালয়টি স্থাপন করেন। এখন পারমিশন না দেওয়ার অন্যতম কারণ ছিল, তখন ড্রিঙ্ক ওয়াটার বেথুন যিনি ইংরেজ ছিলেন, তখন কলকাতাতে তিনি ক্যালকাটা ফিমেল স্কুল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করছিলেন আর কি, যার পরবর্তীকালে যে নাম হয়েছে বেথুন স্কুল। এবার দেখুন যে জয়কৃষ্ণ মানসিকতা দেখুন, বেথুন সাহেব প্রতিষ্ঠা করলেন বেথুন স্কুল। সেই সময় 1850-51 সালে বেথুন স্কুলটা যাতে বড় হয় সেই জন্য তিনি 10,000 টাকা তিনি কিন্তু দিয়েছিলেন বেথুন সাহেব। সেই সময় বিরাট ব্যাপার, এবং সেই টাকা দিয়ে বেথুন স্কুলের একটা সিংহভাগ তৈরি হয়েছিল বলে আমি ধরে নিতে পারি সেটা, কারণ তিনি এই জিনিসটা বিশ্বাস করতেন যে কি জিনিস তৈরি হলো, কে তৈরি করলো সেটা কিন্তু তার কাছে বিশ্বাসযোগ্য, মানে তিনি তাকে একটা বৈপ্লবিক আমাদের একটা মানে পার্ট। অ্যাবসলিউটলি। এই টোটাল রিভলিউশন নিয়ে বা টোটাল এই যে রেনেসাঁ নিয়ে আলোচনা, তার মধ্যে শিক্ষা বাদ দিয়ে তো কিছু হবেই না, এখন তার জন্য তিনি বেথুন সাহেবকে কিন্তু 10,000 টাকা দিয়েছিলেন। তার পরবর্তীকালে তার ভাই যেটা এখানে উত্তরপাড়া আবার বালিকা বিদ্যালয় করেছিলেন। এছাড়া দেখুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কল্পে জয়কৃষ্ণবাবুর অবদান হিউজ। ওখানে একটি হিন্দু হোস্টেল কিন্তু ছিল, এই হিন্দু হোস্টেলটা জয়কৃষ্ণবাবু অন্যতম তার প্রতিষ্ঠাতা, এই হিন্দু হোস্টেল। এবং শুধু জয়কৃষ্ণবাবু হিন্দু হোস্টেল নয়, আপনার এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থাগার, সেই গ্রন্থাগারটাও জয়কৃষ্ণবাবু মানে অন্যতম প্রতিষ্ঠাতা, এবং তার জন্য তিনি একটা লামসাম অফ মানি তিনি দিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কল্পে। এরপরে দেখুন 1882 সালে তিনি ক্যালকাটা মেডিকেল কলেজ, যার অ্যাকচুয়াল নাম হচ্ছে মেডিকেল কলেজ বেঙ্গল, সেই 1882 সালে সে মেডিকেল কলেজের ভেতরে যে ইডেন হসপিটালটা আছে, সেই ইডেন হসপিটালটা কিন্তু জয়কৃষ্ণবাবু তৈরি করা। আমরা অনেকেই হয়তো জানি না, কিন্তু মেডিকেল কলেজে একটা বিল্ডিং ওনার তৈরি করা। আমরা সকলে জানি যে মেডিকেল কলেজ অনেকের অবদানের ফসল, মতিলাল শীল থেকে শুরু করে আরও অনেকে আছেন, সেই জিনিসটা আমরা এটা জানি, হয়তো জানি 6 জন এমন বাঙালি ছিলেন যাকে নোবেল প্রাইজ দেওয়া হয়নি, তারা বঞ্চিত ছিলেন নোবেল প্রাইজের দিকে। একে ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ডক্টর UN ব্রহ্মচারী, আচার্য জগদীশ চন্দ্র বসু, ডক্টর মেঘনাথ সাহা এবং আচার্য সত্যেন্দ্রনাথ বসু। এই 6 জনকে দেওয়া হয়নি। ডক্টর মহেন্দ্রলাল সরকার একটা অ্যাসোসিয়েশন ফর্ম করেন 19বিংশ শতকের মধ্যভাগে, মোটামুটি ধরে নেওয়া যায়। সেই অ্যাসোসিয়েশনটার নাম ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স। এবং সেখানে জয়কৃষ্ণবাবু আজীবন সদস্য ছিলেন সেই অ্যাসোসিয়েশনে, এবং সেখানেতে তার বিজ্ঞান মনস্কতা অনেকটাই কাজে লাগতো সেই অ্যাসোসিয়েশনে। জয়কৃষ্ণবাবু
88 সালে মারা যান। 1908 সাল থেকে সেই অ্যাসোসিয়েশন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের পুরস্কার দিত। সেই পুরস্কারটার নাম ছিল জয়কৃষ্ণ গোল্ড মেডেল, এবং সেই পুরস্কারটা 1936 কি 37 সালে পেয়েছিল কে জানেন? ফাদার অফ ব্রিটিশ কসমোলজি স্যার ডক্টর জেমস জিন্স। জেমস জিন্স ছিলেন বিশ্ববিখ্যাত পদার্থবিদ। তিনি কৃষ্ণ gold লন্ডন medal পেয়েছিলেন। তিনি জয়কৃষ্ণ গোল্ড মেডেল পেয়েছিলেন, এবং তিনি ইংল্যান্ড থেকে কলকাতাতে এসে তিনি সেই গোল্ড মেডেলটা রিসিভ করেন। তার ইচ্ছে ছিল জয়কৃষ্ণ মুখোপাধ্যায় তৈরি করা যে পাবলিক লাইব্রেরিটা আচ্ছা, চিঠি হয়েছে, তার মাথার উপরে একটা অবজারভেটরি করার। তৈরি করা। কিন্তু সেই সময়তে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন সবে শুরু হওয়ার মুখে, তা সেই জন্য সেই ইংরেজ সরকার সেই অবজারভেটরি তৈরি করার সেই পারমিশনটা দিল রিস্ক না। কিন্তু নেয়নি। এবার চলে আসছি জয়কৃষ্ণবাবুর গ্রন্থাগার প্রতিষ্ঠা। 1859 সালের 15ই এপ্রিল উনি উত্তরপাড়াতে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন, নাম দেন উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি। সেই বিখ্যাত পাবলিক লাইব্রেরি, সেটি হলো এশিয়ার প্রথম নিঃশুল্ক সাধারণ গ্রন্থাগার। দেখুন, কলকাতার এশিয়াটিক সোসাইটি কিন্তু তার অনেক আগে তৈরি হয়ে গেছে বা হয়েছে, কিন্তু এশিয়াটিক সোসাইটি কিন্তু সবার জন্য ছিল না, মানে এমনকি ইংরেজ সমাজেরও সবার জন্য কিন্তু ছিল না, নির্দিষ্ট কিছু মানুষের জন্য এশিয়াটিক সোসাইটি ছিল। এবং এই গ্রন্থাগারটি কিন্তু জনসাধারণের জন্যে আর কি। এবং এই গ্রন্থাগারে 1859 সাল এবং 73 সালে দুবার মাইকেল মধুসূদন দত্ত এখানে এসেছিলেন। 69 সালে উনি ছিলেন 3 মাসের জন্যে, আর 71 সালে উনি ছিলেন 1.5 মাসের জন্যে। তা ওনার মানে দেখভাল করার দায়িত্ব ছিলেন তারই নাতি রাসবিহারী মুখোপাধ্যায়ের উপর। এছাড়া জেমস লং এখানে সব পরিবার এসে বেশ কয়েক দিন কাটিয়ে গেছেন, কারণ তিনি একটি বই লিখছিলেন আর কি। তা সে বইটা লেখার জন্য ন্যাচারালি এই লাইব্রেরি তাকে সেই বই লেখাতে অনেক সাহায্য করেছে, অনেক রেফারেন্স বই দিয়েছে, কারণ এখানে 55,000 প্রাচীন গ্রন্থ এই লাইব্রেরিতে আছে, পিরিয়ডিক্যালস, তারপরে এমনি পুঁথি আছে এখানে, এবং সব মিলিয়ে সর্বসাকুল্যে বইয়ের সংখ্যা প্রায় 2.25 লাখ থেকে 2 লাখের মধ্যে এখানে কিন্তু বই আছে আর কি। এবং এই লাইব্রেরিতে যখন জয়কৃষ্ণ মুখোপাধ্যায় যখন 200 বছর মানে 200তম জন্মবর্ষ পালিত হলো এবং লাইব্রেরি 150তম, তখন মানে তৎকালীন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিল এখানে এসে জয়কৃষ্ণবাবুকে সম্মান জানিয়ে যান। এই লাইব্রেরিতে অনেকেই এসছেন। এই লাইব্রেরিতে বিদ্যাসাগর তো আসতেন, মাইকেলের বন্ধু গৌরদাস বসাক উনি আসতেন, তারপরে ভূদেব মুখোপাধ্যায় আসতেন, নেতাজি সুভাষচন্দ্র বোস আসতেন, স্বামী বিবেকানন্দ এসেছিলেন, কি আসেননি, অরবিন্দ তো সে শুরু করে প্রায় সকলেই এসেছিলেন আর কি। তাই এই লাইব্রেরি সম্বন্ধে আরও অনেক কিছু কথা আছে, যেহেতু আজকের সাবজেক্টটা হচ্ছে বেঙ্গল রেনেসাঁ, এই লাইব্রেরি কিন্তু বেঙ্গল রেনেসাঁর একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আর কি। ওনার তৈরি যে গ্রন্থাগারটা, যেটা আগে উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি নাম ছিল, পরবর্তীকালে যেটা জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি হয়েছে, এবং এটাও আমি বলেছিলাম যেটা হচ্ছে এশিয়ার প্রথম নিঃশুল্ক সাধারণ গ্রন্থাগার, যার উল্লেখ রয়েছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে। এটা তো আছেই। আচ্ছা, এরপরে আমি যেটা বললাম যে জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের কলকাতাতে যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে, বেথুন স্কুল বললাম, কলকাতা বিশ্ববিদ্যালয় বললাম, ক্যালকাটা মেডিকেল কলেজ বললাম, এরপরে রয়েছে আলিপুর জু। আলিপুর চিড়িয়াখানার উপযোগিতার কথা চিন্তা করে তিনি কিন্তু একটা লামসাম অ্যামাউন্ট উনি মানে আলিপুর চিড়িয়াখানার প্রতিষ্ঠা কল্পে উনি কিন্তু দান করেছিলেন আর কি। আর আমি দুটো ঘটনা বলি। উনি মৃত্যু হয়েছে ওনার 80 বছর বয়সে। যখন ওনার 60 বছর বয়স, তখন ওনার ভুল অস্ত্রোপচারের জন্যে উনি মানে
দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তা উনি অন্ধ হয়ে যান, বোধহয় সম্ভবত ছানি অপারেশন করতে গিয়ে। তা ওই অন্ধ অবস্থাতে উনি ওনার বিভিন্ন জমিদারি অংশ পরিদর্শন করতে যেতেন, লাঠি দিয়ে কোনো রকমে যেতেন, এবং উনি বুঝতে পারতেন যে তার জমিদারি কি মানে সেই সময়তে কি অবস্থাতে রয়েছে। তা ওনার যারা প্রজারা তারা বলতেন যে বাবু আমাদের জন্য একটা মন্দির করে দিন, আমরা পুজো করতে পারি না, করতে পারি না। উনি সেই জিনিসটাকে কর্ণপাত না করে বলতেন যে তোমাদের এখানে কি খাওয়ার জল আছে? তা বলল যে না বাবু নেই তো, তবে এখানে একটা পাত খোঁড়া হবে। তোমাদের কি স্নানের জল আছে? বলে না বাবু নেই তো, তাহলে ওইখানে একটা পুকুর খোঁড়া হবে। ওই বাবু তাহলে মন্দির? বলে মানে সে পরে হবে। আলটিমেটলি কিন্তু উনি কোনো মন্দির প্রতিষ্ঠা করেননি, ওনার পুরো জীবদ্দশায় উনি কোনো মন্দির প্রতিষ্ঠা করেননি, এবং উনি অগণিত খাল খনন, পুষ্করিণী খনন, পাতুয়া খনন করে গেছেন। এবং আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বিভিন্ন বাজার, হাট বাজার, উনি যেখানেই গেছেন উনি মানে মার্কেটিং, এই যে মানে যত পয়সা রোল করবে তত সবাই সমৃদ্ধ হবে, এই কথাটা চিন্তা করেই কিন্তু উনি অনেক জায়গাতে বাজার করেছেন। তার ভেতরে উল্লেখযোগ্য বাজার হচ্ছে জয়কৃষ্ণ বাজার, যেটা তারকেশ্বরে আছে, বাতানল হাটতলা, চন্দ্রকোনাতে সুরের হাট আছে, মুথাডাঙ্গা হাটতলা আছে, মায়াপুর মানে নদিয়া জেলার নয়, ওই আরামবাগের কাছে যে মায়াপুরে হাটতলা আছে, আরও অনেক জায়গাতে উনি হাট বাজার উনি কিন্তু স্থাপন করে গেছেন। আর একটা কথা বলে রাখি যে ওনার তখন মানে 80 ছুঁই বয়স। তা কিছু পড়ুয়া এসছেন, তারা ক্যালকাটা মেডিকেল কলেজে তারা ডাক্তারি পড়ছেন নাকি, এসে বলছেন যে এরকম আমাদের এখানে নরকঙ্কাল মাত্র একটা রয়েছে মেডিকেল কলেজে, তা যদি আপনি একটা নরকঙ্কালের ব্যবস্থা করে দেন তাহলে আমাদের অ্যানাটমি শিখতে আমাদের খুব সুবিধে হবে। সমস্ত কথা শুনে ওনাদেরকে বলে যে আপনারা মাসখানেক বাদে আসুন। তা মাসখানেকের ভেতরে উনি কোথা থেকে একটা নরকঙ্কাল জোগাড় করেছিলেন। এরপরে সেটাকে উনি লাইব্রেরি, এই উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরির ওপরে দোতলাতে উনি সেই কঙ্কালটাকে রেখেছিলেন। একজন চিকিৎসককে মানে করেন, মানে 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 নিযুক্ত করেন, এবং সে ছাত্রদের ডেকে পাঠান, এবং সেই ছাত্ররা এখানে এসে নরকঙ্কাল দেখতো। তখনকার দিনের দেখুন পার্সপেক্টিভে আপনি ভাবুন কতটা সংস্কার মুক্ত একটা মানুষ হতে পারে 1885-86 সালে। তখন বঙ্গ সমাজ কি ছিল, এবং লাইব্রেরি যেটা পড়াশুনো করার জায়গা, তার দোতলাতে উনি নরকঙ্কাল রেখে দিয়েছেন অ্যানাটমি স্টাডি করার জন্য। এই অদ্ভুত, ভাবা যায় না। মানে উনি আপনার হচ্ছে কি যুগের থেকে প্রায় 150 বছর উনি এগিয়েছিলেন আর কি। আর উনি মানে বিভিন্ন মানুষের মাধ্যমে, বিশেষ করে বিদ্যাসাগরের মাধ্যমে, তখন সবে মানে শুরু হওয়া ভারতের স্বাধীনতা সংগ্রামীদেরকে উনি অর্থ সাহায্য করতেন। উনি যখন ভারতের জাতীয় কংগ্রেস যখন ফর্ম হয় তখন ওনাকে প্রেসিডেন্ট করার কথা ভাবা হয়েছিল, কিন্তু যেহেতু উনি অন্ধ হয়ে গেছিলেন বলে উনি প্রেসিডেন্ট হননি। এবং দাদাভাই নওরোজি বোধহয় সেকেন্ড কি থার্ড যে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, ভারতের জাতীয় কংগ্রেস, সেই নামটা প্রস্তাব করেছিলেন জয়কৃষ্ণ মুখোপাধ্যায়। কাজে রাজনীতির ভেতরেও ওনার প্রবেশ ছিল তখনকার দিনে। তখন তো কংগ্রেস মানে স্বাধীনতা সংগ্রাম, এবং জমিদাররা এতে আসবে তো ভাবাই যেত না। কিন্তু সেই জন্যে আমাদের উত্তরপাড়ার জমিদারদেরকে বলা হতো ব্যতিক্রমী জমিদার। আমরা জমিদার অর্থে আরও জাতীয়তাবাদী জমিদার, অ্যাবসলিউটলি জাতীয়তাবাদী জমিদার। আমাদের এখানে আপনি পরবর্তীকালে আপনি শুনলে বুঝতে পারবেন আমাদের সম্বল কি ছিল জানেন? আমাদের সম্বল ছিল এডুকেশন। প্রথম রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং আমাদের সম্বল বলুন, আমরা আর কিছু করি না করি, আমরা ভালো জমিদারি মানে পরিচালনা করি, বা আমাদের পয়সা কুড়ি কম হয়ে যাক, সেটা আমাদের কাছে ঠিক এতটা নয়, মানে ওটা না হলেও হবে। কিন্তু
পড়াশুনোটা আমাদের করতে হবে, যার ফলে এখন দেখুন 7 পুরুষ 8 পুরুষ হয়ে গেছে আমাদের পরিবারে। কি ছেলে কি মেয়ে কি বউ, বেশিরভাগ মানুষই কিন্তু উচ্চশিক্ষিত, অতি উচ্চশিক্ষিত। আমাদের সাথে জয়েন করেছেন রীতিনাদি, এই পরিবারেরই একজন বধূ, কৃতি একজন বধূ। আপনার কেমন আছেন আপনি? ভালো আছি। ছেলে ছেলে কোথায়? ছেলে তো এখন Practice দিল্লিতে, করছে? হ্যাঁ ও তো Practice লয়ার, প্র্যাকটিস করছে। আচ্ছা, আপনি আমরা দেবাশিস বাবুর সঙ্গে এই মুখার্জি উত্তরপাড়ার মুখার্জি পরিবারেরই নিয়ে আলোচনা করছিলাম। তার একটা বড় জায়গা হচ্ছে স্ত্রী শিক্ষা। উনি স্ত্রী শিক্ষার কথা বলছিলেন, জয়কৃষ্ণ মুখোপাধ্যায় স্ত্রী শিক্ষা নিয়ে উনি অনেক কিছু বলছিলেন। তা আপনার একটা জীবনের অভিজ্ঞতা থেকে, বা আপনি এতদিন ধরে এই পরিবারে আছেন, আপনি কিরকম ভাবে দেখেছেন, মানে এই পরিবার বা উত্তরপাড়ায় স্ত্রী শিক্ষা নিয়ে আপনি কিরকম দেখেছেন, সেটা নিয়ে আপনি বলুন। আমি মুখোপাধ্যায় পরিবারে এসেছি আমার বাপের বাড়ি বালিতে 1994 সালে। তখন থেকে এসে থেকে আমি দেখছি আমাদের শাশুড়ি মায়েরা, ননদরা প্রত্যেকে খুব শিক্ষিত এবং যে যার জায়গায় খুব প্রতিষ্ঠিত। এবার সেই ক্ষেত্রে আমাদের এই পরিবারের আমি দেখেছি ওই মেয়েদের আটকে রাখা বা তাদের সংসারটাই জীবন, এই জায়গাটা কিন্তু কোনোদিনই ছিল না। আমাদের খুড়শাশুড়িদেরও দেখেছি বিভিন্ন কাজে তারা ব্যস্ত। আমাদের একটা সংস্থাও রয়েছে, যেটাই আমাদের খুড়শাশুড়িরা অনেকে মিলে তৈরি করেছেন, একটি বৃদ্ধাশ্রম। সঙ্গে সঙ্গে আমরা তার সাথে এখন যুক্ত সময়, মানে বেশিরভাগ মুখার্জি বাড়ির বউরা চালাচ্ছি, দেখছি। এবার সঙ্গে বৃদ্ধাশ্রম তো ওপরে আছে, তার সঙ্গে গরিব মেয়েদের জন্য তাদের যাদের বিয়ে দেওয়ার সামর্থ্য নেই তাদের সাহায্য করা, মেনলি মেয়েদেরই, কারোর চিকিৎসা, কারোর আপনার পড়াশোনার জন্য, হ্যাঁ, বিভিন্ন রকমভাবে আমরা মেয়েদের পাশে থাকার চেষ্টা করি। এটা মানে এই সমাজ সংস্কারমূলক কাজগুলো আমরা মেয়েরাও যেমন করি, ছেলেরাও করছে। গত আমাদের দুর্গাপুজো হয় 200 বছরে, আমরা এখানে স্নেহনীর বলে একটি স্পেশাল চাইল্ডদের স্কুল আছে, সেখানে আমরা গিয়ে তাদের সাথে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছি, তাদের চাহিদা অনুযায়ী কিছু জিনিসপত্র দিয়েছি। এবং আমাদের আরও একটি স্কুল আছে, লুইব্রেল আছে, তারপর আছে কি নাম, ডেফান্ডাম আছে। এছাড়াও আমরা আরেকটি বৃদ্ধাশ্রমে গেছিলাম, সেখানে মায়েদের জন্য কিছু ওনাদের আবদারের জিনিস এবং তাদের রেশন, এটা আমরা ব্যবস্থা করেছি। আমরা কিছু না কিছু প্রতি বছর পুজোর সময় এই সমাজের পাশে থাকার জন্য করে থাকি। মানে দেবাশিস বাবু, এই যে সেই ট্র্যাডিশন, হ্যাঁ, সেই ট্র্যাডিশন চলিতেছে। এবং আমাদের এই পুজো হয় মেনলি মেয়েরাই সবাই মিলে করি। সে জোগাড় থেকে আরম্ভ করে ঠাকুরানা বিসর্জন সব কিছুই মহিলা পরিচালিত, এবং সব আমরা বউরা বাবুর ফ্যামিলির যে পুজোটা, হ্যাঁ, সেটা একসাথেই হয়ে থাকে। একসাথেই হয়। জগেশবাবু ফ্যামিলি না, জগেশবাবু 5 ভাইয়ের ফ্যামিলি, ভাইয়ের একদম একসাথে, এবং সেটা এখন সেটা সম্পূর্ণ মহিলা পরিচালিত। আমাদের জোড়া শিব মন্দির আছে, যেখানে আমাদের দুর্গাপুজোটা হয় প্রতি বছর। তো জোড়া শিব মন্দিরে আমাদের ওই শিবরাত্রির দিন বা নীলের দিন যে পুজোর ফলগুলো জমে, হয়তো কেউ পুজো দিয়েছে, অনেক ফল জমে যায়, সেগুলো নিয়ে গিয়ে আমরা উত্তরপাড়া হসপিটালে প্রসূতি ভবনে যেখানে দরকার, এবং আমাদের একটা মেয়েদের অনাথ আশ্রম আছে, বিভিন্ন রকম, ওই মেয়েদের ফেলে দিয়ে চলে যায় নর্দমায়, পুকুরের পাশে, তারা তুলে এনে তাদের মানুষ করে, পড়ালেখা শেখায় এবং ওখান থেকেই বিয়ে দেয়। তাদের পাশেও আমরা যাই থাকতে, এবং এই ফল মূল্য ওদেরও দেওয়া হয়। বা আমাদের যখন সামাজিক কাজকর্ম বছরে একবার করে আমরা করতে যাই, তখন এই ধরনের কাজগুলোর মধ্যে আমরা নিজেদের জড়াই, আমাদের ভালো লাগে। 1845 এবং 1849 সালে জয়কৃষ্ণ মুখোপাধ্যায় উত্তরপাড়াতে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করার পারমিশন যেন দেওয়া হয়, সেই জন্যে ইংরেজ সরকারের কাছে
আবেদন জানান, কিন্তু সেটা দুবারই প্রত্যাখ্যাত হয়। এর কারণ ছিল বেথুন সাহেব তখন ওই ক্যালকাটা ফিমেল স্কুলটা তৈরি করছিল। এরপরে 1863 সালে উত্তরপাড়াতে তার ভাই বিজয়কৃষ্ণ মুখোপাধ্যায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যেটি পরিদর্শন করতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মেরি কার্পেন্টার উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করে যান। এবং সেই বালিকা বিদ্যালয়েতে মানে কোনো এক সময় কলকাতার বেথুন স্কুলে বা ক্যালকাটা ফিমেল স্কুলে যখন 105 জন ছাত্রী পড়াশুনো করতেন, তখন এই বালিকা বিদ্যালয়তে পড়তেন 109 জন ছাত্রী। কত ছিল দেখুন, তখন কলকাতা ছিল অবিভক্ত ভারতের রাজধানী, সেখানে একটাই মাত্র ফিমেল স্কুল এবং সেখানে 105 জন পড়তো। উত্তরপাড়া ছিল একটি গণ্ড গ্রাম, সেখানে পড়তো 109 জন। তার মানে সামাজিক বিপ্লব, অ্যাবসলিউটলি সামাজিক বিপ্লব। এবং এই জিনিসটা এত বেশি মানে যাকে বলে এইখান থেকে বোধহয় একটা শুরু, যে আমাদের কিছু একটা করতে হবে। ওই বললাম যে চিন্তাধারাটা হচ্ছে 100 বছর এগিয়ে, মানে এই চিন্তাধারাটা সেইভাবেই তৈরি হয়েছিল বহুদিন থেকে। আপনি যদি সে কথা বলেন তাহলে আমাকে চলে যেতে হবে জয়কৃষ্ণ মুখোপাধ্যায় ঠাকুমার কথা। জানেন, ঠাকুমার নাম ছিল শিবানী দেবী। শিবানী দেবী তার ছেলে জগমোহনকে ইংরেজি পড়তে শেখান, কারণ তিনি বিশ্বাস করতেন যে উন্নতি করতে গেলে তাকে ইংরেজি শিখতেই হবে। তখন উত্তরপাড়াতে কোনো ইংরেজি স্কুল ছিলেন না। তিনি পাঠিয়েছিলেন শোভাবাজারে এক ভদ্রলোকের ইংরেজি স্কুল ছিল, প্রাইভেট ইংলিশ স্কুল। তা সেখানে তিনি তার ছেলেকে ইংরেজি পড়তে শিখিয়েছিলেন। কাকে পাঠিয়েছিলেন না, জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের বাবাকে। তারপর তার ছেলে আর্মি স্কুলে ভর্তি হয়, সেখান থেকে সে এটা তার পাশ্চাত্য ভাবনাটা তার ভেতরে কিন্তু প্রকাশ পায় জয়কৃষ্ণ মুখোপাধ্যায় থেকে। শুরুটা হয়েছে কিন্তু শিবানী দেবী থেকে। তা যাই হোক, এই তো বালিকা বিদ্যালয় তো হলো। এরপরেতে বিজয়কৃষ্ণ মুখোপাধ্যায়, তার যে ভাই, তিনি একটা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন আর কি। তা প্রতিষ্ঠানটার নাম ছিল উত্তরপাড়া হিতকরী সভা। হিতকরী সভা ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এনজিওস অফ ইন্ডিয়া। হিতকরী সভার অনেকগুলো ভ্যারাইড অ্যাক্টিভিটিস ছিল। তার ভেতরে অন্যতম অ্যাক্টিভিটি হলো অন্তঃপুরবাসী নারীদের শিক্ষাদান করা এবং তাদের পরীক্ষা নেওয়া। এবং সে পেপার সেট করতেন ভূদেব মুখোপাধ্যায়, ভাবতে পারেন সেরকম এই আর কি। এখন সে অন্তঃপুরবাসী নারী মানে তারা একদম পর্দানুসীন, তাদেরকে গিয়ে শিক্ষা দেওয়া, তাদের কাছ থেকে করা, মানে পরীক্ষা নেওয়া ইত্যাদি, সেটা ছিল অন্যতম কর্মকাণ্ডের ভেতরে একটা এই হিতকরী সভা। সেই জন্য উত্তরপাড়া হিতকরী সভা তখনকার দিনে যারা শিক্ষিত সমাজের মধ্যে একটি অতি পরিচিত নাম ছিল উত্তরপাড়া হিতকরী সভা। সেটিও তৈরি হয়েছিল 1863 সালে। এরপরে দেখুন, এর যে পরবর্তী যে এটা ফল যেরকম আমরা পাই, তারপরে দেখুন বিজয়কৃষ্ণবাবুর পুত্রবধূ শরৎকুমারী দেবী, তিনি ছিলেন সাহিত্যিক, তিনি ছিলেন কবি, তিনি রীতিমতো ভালো কবিতা লিখতেন। তিনি এন্ট্রান্স পরীক্ষাতে বর্ধমান বিভাগে তিনি বোধহয় ফার্স্ট হয়েছিলেন। বৃত্তি পরীক্ষাতে তিনি কিন্তু প্রথম স্থান অধিকার করেছিলেন, সেই শরৎকুমারী দেবী। শরৎকুমারী দেবীর মেয়ে নীলাদ্র মুকুলমালা দেবী তিনি কবি ছিলেন, তিনি সাহিত্যিক ছিলেন। আমি আপনাকে সবই কিন্তু 19বিংশ শতকের কথা বলছি। এবং মহেঞ্জোদারোর যিনি আবিষ্কর্তা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় স্ত্রী ছিলেন আমাদের পরিবারেরই মেয়ে সাহিত্যিক কাঞ্চনমালা দেবী। তিনিও কিন্তু সাহিত্যিক ছিলেন। আজকে এই যে সাহিত্যের যে ধারাবাহিকতা, এটা কিন্তু শুরু হয়েছে অনেক আগে থেকে বলতে আমি তো মনে করি যে শিবানী দেবীর সময় থেকে, জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ঠাকুমার থেকে।
ওই ইংরেজি পড়া একদম মানে একেবারে ইংরেজিটা যে কতটা দরকার, পাশ্চাত্য শিক্ষা যে কতটা দরকার, এবং তার সঙ্গে তৈরি হয়েছিল পরবর্তীকালে দেশাত্মবোধ। এই দুটোর একসঙ্গে সংমিশ্রণ খুব কম পরিবারে কিন্তু দেখা যায়। 1854-55 সালে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করার একটি আবেদনপত্র ইংরেজ সরকারকে জমা দেন, এবং সেই আবেদনপত্রের সপক্ষে প্রথম স্বাক্ষরকারী ছিলেন জয়কৃষ্ণ মুখোপাধ্যায়। এছাড়া তিনি সিসিল বিডন, যিনি তৎকালীন বঙ্গেশ্বর ছিলেন আর কি, তার কাছে আরেকটি আবেদনপত্র জমা দেওয়া হয় কৌলিন্য প্রথা বিলোপের জন্য। সেই কৌলিন্য প্রথা বিলোপের আবেদনপত্রের অন্যতম স্বাক্ষরকারী ছিলেন জয়কৃষ্ণ মুখোপাধ্যায়। আর অনেক কিছু আছে ওনার যে ভ্যারাইড অ্যাক্টিভিটিস, আমি আগে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের কথা বলেছি কিনা জানি না, তবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের কথা যেটা বললাম, ডক্টর মহেন্দ্রলাল সরকারের কথা, তার সঙ্গে তো অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন জয়কৃষ্ণ মুখোপাধ্যায়। তার ছেলে রাজা প্যারীমোহন মুখোপাধ্যায়, তিনি ভাইসরয় কাউন্সিলের মেম্বার হওয়া সত্ত্বেও ইংরেজদের আনা লবণ আইন প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিলেন। ইংরেজদের চক্ষুশূল হবেন জেনেও তিনি সদ্য কারামুক্ত শ্রী অরবিন্দকে তিনি সাদরে উত্তরপাড়া স্টেশন থেকে নিয়ে এসে উত্তরপাড়া পাবলিক লাইব্রেরিতে নিয়ে আসেন, যেখানে ঋষি অরবিন্দ তার কালজয়ী ভাষণ দেয়, যেটি অরবিন্দর অভিভাষণ নামে বিখ্যাত বা দ্য ফেমাস উত্তরপাড়া স্পিচ নামে বিখ্যাত। এখন রাজা প্যারীমোহন ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট কি সেকেন্ড ব্যাচের পোস্ট গ্র্যাজুয়েট। উনি প্রথম ব্যাচ অথবা দ্বিতীয় ব্যাচের স্নাতকোত্তর ছিলেন। উনি অঙ্কে MA ছিলেন, তখন কিন্তু MSc হতো না, তখন অঙ্ক হলেও সেটা কিন্তু MA হিসেবেই কাউন্ট হতো, মাস্টার অফ আর্টস আর কি। যাই হোক, তা উনি ছিলেন, এবং উনি কলকাতা হাইকোর্টে উনি ওকালতিও করতেন। এখন ওনার দেশাত্মবোধক এটা এত বেশি ছিল, বাবার মতোই ছিল, যে দেখুন অন্নদা প্রসাদ রায় নামে এক ভদ্রলোক তারকেশ্বর থেকে একটা লাইট রেলওয়ে প্রতিষ্ঠা করেছিলেন আপ টু মগরা, এবং সেটা এক্সটেন্ড হয়েছিল আপ টু ত্রিবেণী। তা সেই লাইট রেলওয়েটার নাম ছিল BPR, অর্থাৎ বেঙ্গল প্রভিন্সিয়াল রেলওয়ে। 1895 সালে সেটি শুরু হয় এবং 1956 সাল অবধি সেই রেলওয়েটা কিন্তু থাকে। সেই রেল কোম্পানি যেহেতু এটি একটি ভারতীয়র দ্বারা মানে ওন্ড আর কি, ভারতীয়ই তার মালিক বা তা সেখানে তিনি রাজা প্যারীমোহন 500খানা শেয়ার কিনেছিলেন, 10 টাকা দামের শেয়ার, তখনকার দিন 10 টাকা। তার তো শেয়ার কেনা বেচার দরকার তো ছিল না, কিন্তু একজন ভারতীয়কে সাহায্য করার জন্য কিন্তু তিনি করেছিলেন। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসম্মেলনে সেই ভাষণ দেবার 1 বছর বাদে কলকাতার টাউন হলে স্বামী বিবেকানন্দর অ্যাবসেন্সে আর কি, উনি তখন এতেই থাকতেন, মানে আমেরিকাতেই তখন উনি ছিলেন, প্রায় 2-3 বছর বোধহয় ছিলেন, তার একটা সম্বর্ধনা সভা হয়েছিল। তা সেখানে যারা আয়োজক তারা তৎকালীন 2 জন এমন ব্যক্তির কাছে গিয়েছিলেন সভাপতি হিসেবে সেই সভাপতিত্ব করার জন্যে। যেহেতু স্বামী বিবেকানন্দ ব্রাহ্মণ ছিলেন না বলে তারা কিন্তু আসেননি। তখন তারা বাধ্য হয়ে আসেন রাজা প্যারীমোহনের কাছে, এবং রাজা প্যারীমোহন এক কথাতে রাজি হয়ে যান সেই সভাতে, টাউন হলেতে তাকে সেই সভাপতিত্ব করার জন্যে। এবং সেখানে গিয়ে স্বামী বিবেকানন্দকে তিনি মাই ব্রাদার বিবেকানন্দ বলে সম্বোধন করেছিলেন, যে উনি আমার ভাই, উনি স্বামী অনেক পরে, আগে ভাই আমার। মানে কতটা আপন করে নেওয়া যায় তখনকার দিনে, যেখানে জাতপাতের ভেদাভেদটা একটা বিরাট হিসেবে দেখা হতো, সেখানে রাজা প্যারীমোহন সেটা করেছিলেন। এরপরেতে স্বামী বিবেকানন্দ যখন ওখানে ছিলেন,
তারপরেতে ন্যাচুরালি ওনার পয়সা কড়ি খুব শর্টেজ, অর্থ কষ্ট এসে যায়, এবং যার ফলে ওনার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছিল না, ওনার চিকিৎসাও হচ্ছিল না ঠিক মতো, উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন উনি স্বামী অভেদানন্দকে বেলুড় মঠে একটা চিঠি লেখেন যে তুমি একবারটি প্যারীমোহনের কাছে যাও, গিয়ে আমার কথা বলো, হয়তো উনি কিছু করতে পারেন। তা স্বামী অভেদানন্দ বেলুড় মঠ থেকে হাঁটতে হাঁটতে রাজা প্যারীমোহনের কাছে আসেন এবং সমস্ত কথা বলেন, এবং তৎক্ষণাৎ রাজা প্যারীমোহন একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট মানি অর্ডার করে স্বামীজিকে পাঠান। সেই যে পয়সা দিয়ে স্বামীজি ওখানে আরোগ্য লাভ করেন এবং তার শরীরটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। এবং এই কাহিনী লেখা আছে স্বামী অভেদানন্দের বইটি, বেলুড় মঠে গিয়ে আপনি খোঁজ করে দেখতে পারেন আর কি। এই একটা জিনিস আছে যে স্বামীজি তো ঠিক সাধু তো ছিলেনই, মানে উনি সাধক তো নিশ্চয়ই ছিলেন, কিন্তু ওনার একটা বড় ভিশন ছিল একটা মুক্ত ভারতবর্ষ। উনি মানে স্বামীজিকে যারা দেখেছেন তারা কিন্তু ওনাকে শুধু মানে আধ্যাত্মিকতা দিয়ে বিচার করেননি। তা উনি সেই তো পরিব্রাজক ছিলেন না? হ্যাঁ, পরিব্রাজক তো ছিলেনই, সেই আমলের ইয়ং আইকন, মানে একদম। Absolutely. মানে সমস্ত যারা বিপ্লবী ছিল স্বাধীনতা সংগ্রামীদের কাছে আইকন হিসেবে ছিল। আইকন হিসেবে ছিলেন। সেটা কেন ছিলেন? কারণ তিনি যাই অ্যাবসলিউটলি, এবং সেই জন্যেই রাজা প্যারীমোহনের উনি এত ফেভারিট ছিলেন যে স্বামী বিবেকানন্দ, যে জিনিসটা মানে মানে সবসময়তে বলা উচিত। বিপ্লবীদের সমস্ত আখড়াতে ছবি থাকতো। আর একটা গল্প বলি শুনুন। আমরা সকলেই 1911 সালের ঐতিহাসিক আইএফএ শিল্ডের কথা জানি। ঠিক তার এক বছর বাদে জানেন উত্তরপাড়াতে যে একমাত্র ফুটবল মাঠ আছে, যাকে এখনকার যার নাম হচ্ছে মনমোহন উদ্যান, এককালে যার নাম ছিল পিকনিক গ্রাউন্ড, সেখানে ভাওয়াল কাপ ফুটবল প্রতিযোগিতা হয়েছিল। নামটা কেন ভাওয়াল কাপ হলো সেটা জানা যায়নি। যাক, তা সেখানেতে ফাইনালে উঠেছিল ওই কলকাতার একটি রেজিমেন্টাল একটা দল, ফুটবল ক্লাব, এবং তার সঙ্গে উঠেছিল বালি ওয়েলিংটন ক্লাব, এখন যার নাম বালি এসি। ওই বুটের এগেনস্টে খালি পায়ে সেই খেলা, সেই 1911 সালে যেটা হয়েছিল ঠিক তার এক বছর বাদে সেই রকমই একটা খেলা হয়েছিল উত্তরপাড়াতে, বুটের এগেনস্টে খালি পা। তা সেই বালি ওয়েলিংটন ক্লাব সেই ইংরেজদের ক্লাবকে 3-1 বলে পরাজিত করেন। তা সেই খেলার যখন ফাইনাল খেলা হয়, সভাপতি হিসেবে রাজা প্যারীমোহন মাঠে উপস্থিত ছিলেন। তা তখন তিনি বেস্ট প্লেয়ার প্রাইজ, হাই স্কোরার প্রাইজ তো দিয়েছিলেনই, এছাড়া তার মতে মানে তার কাছে যিনি শ্রেষ্ঠ প্লেয়ার, অর্থাৎ যিনি এর এগেনস্টে 2টো গোল করেছিলেন সেই ইংল্যান্ডের ইংরেজ ব্রিটিশ ক্লাবের বিরুদ্ধে, সেই ভুলিধর মুখোপাধ্যায়কে উনি নিজের আঙুলে মানে নিজের হাতের সোনার আংটি খুলে তাকে পরিয়ে দিয়েছিলেন। মানে এটাকে আমরা বলতে পারি খেলার মাটি জাতীয়তাবাদের উন্মেষ। 19 শতকের বাংলা নবজাগরণের যে রেসটা, সেটা চলেছিল 20 শতকের মধ্যভাগ অবধি। তা ওনারই পরিবারেরই একজন সদস্যা, তার নাম ডক্টর স্বাতী গঙ্গোপাধ্যায়। স্বাতী গঙ্গোপাধ্যায়ের সম্বন্ধে আমি একটু পরে আসছি। বিজয়কৃষ্ণ মুখোপাধ্যায় ছিল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বেআই মশাই, অর্থাৎ বঙ্কিমবাবুর মেজ মেয়ে নীলাব্জ কুমারী দেবীর সঙ্গে তার মেজ ছেলে সুরেন্দ্রনাথের বিয়ে হয়েছিল। তা সেই কাছাকাছি বঙ্কিমবাবুর প্রভাব ওনার ফ্যামিলির ভেতরে অনেকটাই পড়েছিল, এবং বিজয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ভাইয়ের ফ্যামিলিতেও সেগুলো কিন্তু পরিলক্ষিত হয়েছিল। এখন ওনারই উত্তরসূরি, মানে বঙ্কিমচন্দ্রেরও তিনি উত্তরসূরি, ডক্টর স্বাতী গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি, মানে বিয়ের পর গাঙ্গুলি হয়েছে নাকি। তা তিনি একটা অসামান্য জিনিস করেছেন যেটা বলার ভীষণ দরকার। তিনি আমাদের পরিবারের প্রথম মহিলা পিএইচডি, মানে ডক্টরেট আর কি। এখন হিউম্যান সাং যখন ভারতে আসেন, তখন সংস্কৃত ভাষায় লেখা
বৌদ্ধ ধর্মের ওপর বই উনি চীনেতে নিয়ে যান, নিয়ে পড়াশুনো করেন, বিস্তর পড়াশুনো করেন, এবং সেখানে তিনি এই 4খানা বই, বোধহয় সম্ভবত 4খানাই বই ছিল, তা সেগুলোকে তিনি সংস্কৃত থেকে তিনি চীনা ভাষায় অনুবাদ করেছিলেন। তারপরে সে বইগুলো মানে হারিয়ে গেছে মানে ডিস্ট্রয়েড হয়ে গেছে এতদিন মানে মানে সময়ের পরিপ্রেক্ষিতে। কিন্তু সেগুলো চীনে ভাষায় বা চীনা ভাষায় যেটা লেখা যেটা ছিল সেটা কিন্তু থেকে গিয়েছিল চীন দেশে। এই স্বাতী গঙ্গোপাধ্যায় সেই চীন ভাষায় বা চীনা ভাষায় লেখা বইগুলো আবার রিট্রান্সলেট করেছেন ওই সংস্কৃত ভাষায়, মানে হিউয়েনসাংয়ের লেখা বই, মানে সরি হিউয়েনসাংয়ের লেখা বই কথা বলা ভুল, হিউয়েনসাংয়ের অনুবাদ করা বই, সেই বৌদ্ধ ধর্মের সেই বইগুলো আবার উনি করেছিলেন। দ্যাট ইজ এ গ্রেট ফিট আমার যেটা মনে হয়েছিল। তাই সেই জন্য স্বাতী গঙ্গোপাধ্যায় ভীষণ বিখ্যাত। এছাড়া দেখুন তো মানে রিনা, তুই তো জানিস যে আমাদের পরিবারের এখন অনেক মহিলাদের মধ্যে অনেক ডাক্তার রয়েছেন, সাইকিয়াট্রিস্ট রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা রয়েছেন, তারপরেতে সাহিত্যিক রয়েছেন, কবি রয়েছেন, মানে এখনকার দিনে ফুল্লরাম মুখোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, এটা আগের জেনারেশন, এখনকার কমলিকা ভট্টাচার্য ইত্যাদি, এরা সব তো ছিল। এখনকার জেনারেশনেও সব ডাক্তার সব আছে। সুতরাং একটা জিনিস লয়ারও আছেন, এবং সেখানে এই যে ধারাবাহিকতা বা এই যে ট্র্যাডিশন, পড়াশোনার যে ট্র্যাডিশন বরাবর আমাদের মধ্যে চলে আসছে। রয়েছে। এটা মানে ম্যাক্সিমাম আপনি বলতে পারেন যে 80 to 85% অফ দ্য লেডিজ অফ আওয়ার ফ্যামিলি, সে বাড়ির কুলবুধই হোক বা বাড়ির মেয়েই হোক, তারা কিন্তু হাইলি এডুকেটেড এখনো অবধি, এবং দেশের বাইরে দেশের মধ্যে তারা এখনো পর্যন্ত সেবা দিয়ে চলেছেন। তাদের সঙ্গে আরেকটা জিনিস কিন্তু আছে, সেটা হচ্ছে সেবা, মানে জনসেবা। নিশ্চয়ই জনসেবা, শুধু পড়াশুনো বা শুধু নিজের জন্য নট অ্যাট অল। সেটা হয়তো জেনেটিক্যালি সেটা হয়তো এসছে আর কি। এনিওয়ে, এটা আছে। আচ্ছা, এরপরে দেখুন আমি চলে যাচ্ছি রাজা যোধকুমার মুখোপাধ্যায়। রাজা যোধকুমার মুখোপাধ্যায় ছিলেন জয়কৃষ্ণ মুখোপাধ্যায় ভাইপোর ছেলে, অর্থাৎ রাজকৃষ্ণ মুখোপাধ্যায় ছেলে হরিহর মুখোপাধ্যায়, তার ছেলে রাজা যোধকুমার। তিনি কিন্তু হাওড়াতে দ্য ডিউক পাবলিক লাইব্রেরি নামে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন, হাওড়া গার্লস কলেজের গাই বোধহয় হবে সেটা। এবং উত্তরপাড়াতে তিনি পরিশোধীয় পানীয় জল সরবরাহের জন্য তিনি একটি ওয়াটার বক্স ফর্ম করেন, অর্থাৎ জলকল। এবং এই জলকলটি হচ্ছে কোনো ভারতীয় দ্বারা প্রতিষ্ঠিত অবিভক্ত বাংলার প্রাচীনতম জলকল, এবং সেটা উত্তরপাড়াতেই সেটা কিন্তু শুরু হয়। তা কতখানিটা তখনকার সামাজিক প্রেক্ষাপটের থেকে বেরিয়ে গিয়ে মানে আরও 100-150 বছর আগে তিনি কিন্তু ভেবেছিলেন, এবং সেই জলকলটি এখনও উত্তরপাড়াতে রয়েছে, যেটি প্রতিষ্ঠা করেছিলেন বা স্থাপন করেছিলেন রাজা যোধকুমার মুখোপাধ্যায়। এবার চলে আসুন মনোহর মুখোপাধ্যায়। মনোহর মুখোপাধ্যায় একটা অদ্ভুত ধরনের মানুষ ছিলেন। উনি ছিলেন তীব্র ব্রিটিশ বিরোধী। উনি জমিদার ছিলেন কিন্তু ভীষণ ব্রিটিশ বিরোধী ছিলেন। তা উনি পড়াশুনো করলে ব্রিটিশের গোলামি করতে হবে, এই রকম একটা চিন্তাধারা তার মাথাতে এক সময় এসেছিল। তখন তিনি কি করলেন, তিনি ঠিক করলেন না শুধু পড়াশুনো করলে তো হবে না, মানে মানে আমাদের পরিবারের ছেলেদেরকে ব্যবসা করতে হবে। তা তিনি তার নাতিকে গৌরলাল মুখোপাধ্যায়কে তিনি ব্যবসা করতে উদ্বুদ্ধ করেন, এবং তার বাড়ির ভেতরেই ব্যবসা করতে উদ্বুদ্ধ করেন। তিনি একটা ইট খোলা স্থাপন করেন, এবং তিনি যারা ইয়াং জেনারেশন তাদের যাতে শারীরিক গঠন ভালো হয় সেই জন্য তিনি একটা মাঠ, তার একটা জমি ছিল, সেই জমিটা তিনি দান করেন। ইকুইক
ক্লাব নামে একটা ক্লাবকে, পিকউইক, PICWICK, পিকউইক ক্লাব। এখন হ্যাঁ, এখন যেটা এখন যেটা মনমোহন উদ্যান নাম হয়েছে, যে মাঠেতে ভাওয়াল কাপ ফুটবল হয়েছিল আর কি। তা সেটা কিন্তু মনোহর মুখোপাধ্যায় দান করা, পরে সেটি মাঠটাকে তিনি উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিকে দান করে দেন আর কি। আর এই হচ্ছে মনোহর মুখার্জি। আবার দেখুন ধীরেন্দ্রনারায়ণ মুখোপাধ্যায়, কিছুদিন আগে অবধি ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া যে ছিল, এখন যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অধিগ্রহণ করেছে, সেটা আমরা খুব ভালো করে সেটা জানি। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া ফর্ম হয়েছিল 3-4টে ব্যাংক একসঙ্গে অ্যামালগামেট করে। তার ভিতরে হুগলি ব্যাংক ছিল একটি ছিল কুমিল্লা ব্যাংক, আরও সমস্ত ব্যাংক ট্যাঙ্ক ছিল। হুগলি ব্যাংকের প্রতিষ্ঠাতা ছিলেন ধীরেন্দ্রনারায়ণ মুখার্জি, এবং তিনি কংগ্রেস জমানাতে তিনি কংগ্রেসের MLA ছিলেন ধনেখালি থেকে, এবং তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার চিফ হুইপও ছিলেন কংগ্রেস দলে। আর মানে তার যে এই যে ব্যাংক তৈরি করার, মানে দেখুন ব্যাংক তৈরি করা তাকে আপনি বলতে পারেন যে এটা অবশ্যই একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু যতটা না ব্যবসা, তার থেকে বেশি তো পরিষেবা, পরিষেবা দান। এটা তো পরিষেবা দান। কাজে পরিষেবা দানটা তো সমাজ সংস্কারের মধ্যে আসা উচিত বলে আমার মনে হয়। ব্যাংক না হলে পরে আমাদের কি হতো? আজকে যদি ভারতবর্ষে কোনো ব্যাংক না থাকতো, আমরা ব্যবসা না থাকলে অর্থনীতি বা কি করে হতো? অ্যাবসলিউটলি তাই। তা সেই জন্যে তিনি হুগলি ব্যাংক তৈরি করেছিলেন, এবং কলকাতার আজকের দিনে যে সব থেকে উঁচু যে বাড়িটা, দ্য 42 যার নাম, চৌরঙ্গি রোডে, সেটা একসময় দারভাঙ্গা মহারাজার একটা বাড়ি ছিল, 3তলা বাড়ি। সে বাড়িতে আমি গিয়েছিলাম। সেই বাড়ির 2তলায় ও 3তলায় হুগলি ব্যাংকের হেড অফিস ছিল। হুগলি ব্যাংক ছিল, হুগলি ট্রাস্ট ছিল। তা সেই ধীরেন মুখুজ্জে সেই সময় খুবই নাম করা একজন ব্যক্তিত্ব ছিল। উনিও বেশ কিছু সমাজসেবা করেছেন। কামারগাছিতে উনি সমাজসেবা করেছেন, সেখানে উনি নলকূপ বসিয়েছেন। তা সমাজসেবাটা সঙ্গে সঙ্গে থাকতো। প্রতাপ নারায়ণ মুখোপাধ্যায় মানে আরেকটা ফিগার। তার সিংগত বলে একটা জায়গা আছে, মানে বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত। সেখানে তিনি একটি স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করেন। সেই স্বাস্থ্যকেন্দ্র কিন্তু আজও আছে। আর ঘাটালের খড়ার গ্রামেতে তিনি একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এবং প্রতাপনারায়ণ মুখোপাধ্যায়ের নাতনি, বড় ছেলে ছোট মেয়ে তুষারিকা দেবী, তিনি ছিলেন কৃষ্ণনগর রাজবাড়ির মহারানী। এবং হ্যাঁ, সেটা তো ছিলেনই। সেই থেকে কৃষ্ণনগর রাজবাড়ির সঙ্গে উত্তরপাড়া জমিদার বাড়ির আত্মীয়তা বলতে পারেন বা যাই বলুন না কেন, সেটা আছে। আর এরপরে একটা অদ্ভুত ঘটনা বলবো, জানেন, যজ্ঞেশ মুখোপাধ্যায় যিনি বড় নাতি ছিলেন, অর্থাৎ তার বড় ছেলে, তার নাম ছিল রাসবিহারী মুখোপাধ্যায়। পণ্ডিত ব্যক্তি ছিলেন, তিনি 7খানা ভাষা জানতেন। সেটা তো তার গেল একটা দিক। এবারে বলি, তিনি তার শেষ জীবনে বৌদ্ধ ধর্মের প্রতি আসক্ত হয়েছিলেন। তিনি বৌদ্ধ হননি, কিন্তু তিনি বৌদ্ধ ধর্মের প্রতি তিনি আসক্ত হয়েছিলেন, এবং সেই কারণে তিনি প্রায় নালন্দা বিশ্ববিদ্যালয়তে যাতায়াত করতেন আর কি। তা তারই উপর দায়িত্ব পড়েছিল, ওই মাইকেল যখন এখানে এসেছিলেন, মাইকেলকে দেখাশোনা করার দায়িত্ব কিন্তু তারই ওপর পড়েছিল। যাই হোক, এখন এই ঘটনাটা ঘটার বেশ কিছু বছর আগে আপনার ব্রিটিশ এক্সকাভেশন শুরু হয় ভগবান বুদ্ধকে যেখানে সমাহিত করা হয়েছিল। বৌদ্ধদের সাধারণত দাহ করা হয়, কিন্তু ভগবান বুদ্ধকে কিন্তু সমাহিত করা হয়েছিল। তা সেখান থেকে ইংরেজরা 4 পিস ফসিলাইজড বোন পায়, মানে হাড় পায়, ভগবান বুদ্ধের হাড়, এবং সেটা কার্বন টেস্ট করে দেখা যায় যে সেটা সেই সময়কারই হাড়, এবং ভগবান বুদ্ধ যে সময় মারা গেছিলেন সেই সময়কারই হাড়। যেখানে তাকে সমাহিত করা হয়েছিল সেখান থেকে সেই হাড়টা উঠে এসছে। কাছাকাছি সেটা ভগবান বুদ্ধের হাড় হিসেবে এস্টাবলিশড, মানে দেহের অস্থি আর কি।
তখন ইংরেজরা 2 পিস হাড় শ্যাম দেশের রাজাকে দিয়ে দেন। শ্যাম দেশ বলতে ইন্দোচীন। ইন্দোচীন বলতে কোন কোন দেশ? থাইল্যান্ড, বর্তমান থাইল্যান্ড, লাওস, ক্যাম্বোডিয়া অ্যান্ড ভিয়েতনাম। এটা তখন একটা দেশ ছিল যার রাজধানী ছিল ব্যাংকক। তা এই শ্যাম দেশ তখন সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বী যারা যারা ছিল, যে সমস্ত দেশগুলো ছিল সেই সমস্ত দেশকে কন্ট্রোল করতো। সেই জন্য সেই দেশের রাজাকে তারা সে আড্ডা দিয়েছিল। এবার রাজার শ্যাম দেশের রাজবাড়ির নিয়ম ছিল যে রাজার বড় ছেলে হবে রাজা, আর রাজার মেজ ছেলে হবে প্রধান সেনাপতি। তা শ্যাম দেশের রাজার মেজ ছেলের নাম ছিল প্রিন্স রিজড্যাং। তিনি ন্যাচারালি প্রধান সেনাপতি তিনি ছিলেন। তা তিনি পরবর্তীকালে বৌদ্ধ ভিক্ষু হয়ে গেছিলেন, বৌদ্ধ ভিক্ষু। এখন সেই কারণে তারপরেতে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়তে যাতায়াত করতেন এবং সেখানেই আলাপ হয় রাসবিহারী মুখোপাধ্যায়ের সঙ্গে। এতটাই আলাপ যে তখন রাসবিহারীবাবু বাড়িতে, মানে জওয়াকিশোর বাড়িতে, অর্থাৎ আমাদের বাড়িতে তিনি মাসের পর মাস থাকতেন। রাসবিহারীবাবুর সঙ্গে বৌদ্ধ ধর্মের ওপরে অনেক বিশদ আলোচনা করতেন, করতেন, জ্ঞান আহরণ করতেন, জ্ঞান দান করতেন ইত্যাদি। তা আউট অফ গ্র্যাটিটিউড তিনি রাসবিহারী বাবুকে একটি অষ্টধাতুর বুদ্ধ মূর্তি দিয়েছিলেন, দান করেছিলেন, মানে উপহার স্বরূপ দিয়েছিলেন আর কি। আরেকটি দিয়েছিলেন যে ভগবান বুদ্ধের এই 2টি অস্থির ভেতরে একটি অস্থি সোনার কৌটো করে। শুনলেই রোমাঞ্চ লাগে। তা সেই অস্থিটি আমাদের বাড়িতে, অর্থাৎ জওয়াকিশোর মুখোপাধ্যায় বাবুর বাড়িতে রাখা ছিল 1921 সালের 26শে নভেম্বর পর্যন্ত। রাসবিহারীবাবু মারা যাবার পর তার মেয়ে প্রমীলা দেবী তার কাকা শিবনারায়ণ মুখোপাধ্যায়, অর্থাৎ রাসবিহারী মুখোপাধ্যায় ভাই এর মারফত মহাবোধি সোসাইটিকে দান করে দেন। এবং মহাবোধি সোসাইটি থেকে তখন সেটা নিয়ে যাওয়া হয় সারনাথের বৌদ্ধ বিহারে, যেখানে ধ্যানরত বুদ্ধের যে মূর্তিটি রয়েছে, সে মূর্তির যে বেদিকা আছে, বেদিকার ভেতরে সে ভগবান বুদ্ধের অস্থিটি সোনার কৌটো করে যেটা দেওয়া হয়েছিল, রাখা ছিল, সেই জিনিসটাকে তার ভেতরে সিল করে দেওয়া হয়। অ্যান্ড দিস হ্যাজ বিন ডকুমেন্টেড, মানে দিস ইজ ডকুমেন্টেড, তার ডকুমেন্টারি এভিডেন্স আছে। যদি কেউ মহাবোধি সোসাইটিতে যান, মহাবোধি সোসাইটি আপনাকে বলে দেবে যে এই অস্থি কোথা থেকে এসছে বা অস্থি কোথায় গেছে। মানে এটা 1921 সালে 26শে নভেম্বর। হ্যাঁ, মোট কতগুলো অস্থি ব্রিটিশরা পেয়েছিল? শুনেছিলাম যে 4খানা অস্থি, কারণ তো বাকি সব তো মাটি হয়ে যায় না। বাকিগুলো কোথায় আছে? বাকিগুলোর ভেতরে একটা শুনেছিলাম যে জাপানের রাজার কাছে ছিল, আরেকটা কোথায় ছিল সেটা আমি জানি না, হয়তো ইংরেজদের কাছেই হয়তো রেখেছি, ব্রিটিশদের কাছেই হয়তো রেখেছি হয়তো। হ্যাঁ, আর একটা অস্থি কিন্তু, এই 2টো অস্থি দেওয়া হয়েছিল সামদেশকে, এবং সেই সামদেশ থেকে আমাদের বাড়িতে বেশ কিছু বছর সেই অস্থি ছিল। ভাবুন, সারা পৃথিবী যেটা বৌদ্ধ ধর্ম, সে ভগবান বুদ্ধের অস্থিতে রাখা ছিল আমাদের বাড়িতে। ইয়েস, ইটস এ ফ্যাক্ট আর কি। উত্তরপাড়াতে আরও অনেক পরিবার আছে, তার ভেতরে সাবর্ণ রায়চৌধুরী পরিবার অন্যতম, যেটি উত্তরপাড়ার প্রাচীনতম পরিবার। এরাই কি আমাদের যে বরিশার যে সাবর্ণ রায়, আমি যেহেতু বেহালা থাকি সেই জন্য আমার একটু পার্সোনাল ইন্টারেস্ট আছে, ওরা কি সেই পরিবারেরই? অ্যাবসলিউটলি। কারণ এই যে সাবর্ণ রায়চৌধুরী আমরা যাকে বলি, তার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত রায়চৌধুরী, যার জন্ম 1570 সালে এবং 1649 সালে তিনি, মানে তার মৃত্যু হয়। এই লক্ষ্মীকান্ত রায়চৌধুরী বড় ছেলের নাম ছিল রামকান্ত। রামকান্ত সেজ ছেলের নাম হচ্ছে জগদীশ। জগদীশের সেজ ছেলের নাম হচ্ছে রত্নেশ্বর। তা সেই রত্নেশ্বর রায়চৌধুরী প্রথম উত্তরপাড়াতে আসেন 1698 সাল থেকে 1703-4 সালের ভেতরে ওনার আগমন হয়। এবং সেই পরিবারেরই মলয় রায়চৌধুরী ও সমীর রায়চৌধুরী, তারা হাংরি আন্দোলন শুরু করেন।
আপনি একটু বলুন। না না, মলয় বাবু এবং শৈল বাবুকে আমি বহুত দীর্ঘদিন ধরে চিন্তা করি। হাওয়া 49 বলে একটা ম্যাগাজিন করতেন, আমরাও বেহালা থেকে একটা ম্যাগাজিন করতাম, ওখানে ওনারা লিখতেন। আমি ওনার বাড়িতেও গেছি, সুমিতদার বাড়িতে। মলয়দার সঙ্গে তো দীর্ঘদিনের আলাপ ছিল লিটল ম্যাগাজিন করার সূত্রেই। উনি একান্তভাবে নিজেকে লিটল ম্যাগাজিনের কবি বলতেন। এবং আপনি হয়তো জানেন যে কবিতা লেখার জন্য যে প্রথম অ্যারেস্ট হয়, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, একদম ঠিক। মলয় রায়চৌধুরী প্রথম কবিতা লেখার জন্য, কবিতায় অশ্লীলতা, এই দায় ওনাকে অ্যারেস্ট করা হয়। কিন্তু উনি যেটা করেছিলেন সেটা তো একটা আন্দোলন, সেটা তো মানে প্রথাগত নিয়মের বাইরে। অ্যান্টি এস্টাবলিশমেন্ট, হ্যাঁ, অ্যান্টি এস্টাবলিশমেন্ট সেটা হয়ে গেছিল, কিন্তু সেটা তো তার ভেতরে তো একটা ছিল, মানে কি বলবো, মানে একটা মডার্নাইজেশন ছিল, ছিল কিনা? হ্যাঁ অবশ্যই। ওনারা ওনাদের কবিতাকে বলতেন পোস্ট মডার্ন করতেন। একদমই তাই, ওনারা নিজেদের বলতেন যে পোস্ট হ্যাঁ, মডার্ন লেখা। একদমই। এবং বাংলার বেঙ্গল রেনেসাঁ পরবর্তী যুগে এই জিনিসটাকে তো বলাই যায় যে তার তাদের যে আন্দোলনটা, মানে তাদের সঙ্গে শক্তি চট্টোপাধ্যায় ছিলেন, সন্দীপন হেবি ছিলেন, বাসুদেব দাশগুপ্ত ছিলেন, দেবী রায় ছিলেন, একদমই তাই। তা তারা মিলে যে আন্দোলনটা করেছিল সেটা উত্তরপাড়ার রায়চৌধুরী বংশে সেটি অন্যতম সেরা আন্দোলন বলে আমার মনে হয়েছে, যেটা 19th সেঞ্চুরি বেঙ্গল রেনেসাঁর কনটেক্সটে যেটাকে ধরা যায়। আর এছাড়া পরে 1970-এর দশকে 1959 থেকে শুরু হয়েছিল 61-র ভেতরে 61-62 অবধি এটা হয়েছিল আর কি। আর জগদীশ মুখোপাধ্যায়ের সঙ্গে আবার ওদের একটা আছে, মানে এমনি আত্মীয়তা তো আছেই আছে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। আপনারা কি জানেন যে এই যে শাবন রায়চৌধুরী, এই যে লক্ষ্মীকান্ত রায়চৌধুরী, তার বাবার নাম ছিল জিয়া গঙ্গোপাধ্যায়, জানেন? তার তিনি পরে ব্রহ্মচারী হয়ে গেছিলেন বলে তার নাম হয়েছিল খামদেব ব্রহ্মচারী। তা সে জিয়া গঙ্গোপাধ্যায়, বাবার নাম ছিল শম্ভুপতি, তার বাবার নাম পঞ্চানন গঙ্গোপাধ্যায়, যাকে ফাঁচু শক্তি খান বলা হয়, এবং তার বাবার নাম ছিল পরমেশ্বর গঙ্গোপাধ্যায়। এই পরমেশ্বর গঙ্গোপাধ্যায় বৃদ্ধ বয়সে 1515 সালে 1515 হোসেন শাহের আমলে চট্টগ্রামে বসে চট্টগ্রামের শাসক অর্থাৎ গভর্নর পরাগল খাঁয়ের অনুরোধে তিনি চট্টগ্রামে বসে প্রথম সংস্কৃত মহাভারত থেকে বঙ্গানুবাদ করেছিলেন 1515 সালে। এবং কাশিরাম দাস জন্মেছিল তার প্রায় 126-27 বছর পরে। উনি পায়োনিয়ার বলা যায়। এবং সেই মহাভারতকে বলা হতো পরাগলি মহাভারত, যার উল্লেখ রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসে, সেই পরমেশ্বর গঙ্গোপাধ্যায়। সেখান থেকে ধরুন আমাদের বংশের যে পড়াশুনো অনেকভাবে আসে, পড়াশুনোর প্রতি বিদ্যোৎসাহিতা খানিকটা তো এসছে পরমেশ্বর গঙ্গোপাধ্যায় থেকেই। এরপর চলে আসুন তার ছেলে পঞ্চানন গঙ্গোপাধ্যায়, পাঁচু শক্তি খান, যার নাম কিভাবে হয়েছে, তিনি মোগল সম্রাট হুমায়ুনের মানে যুদ্ধের পরিকল্পক ছিলেন। আমরা জানি প্রথম যুদ্ধে মোগল সম্রাট হুমায়ুন এর কাছে পরাজিত হয়েছিলেন, শেরশাহর কাছে। তারপরে শেরশাহর উত্তরসূরিদের তিনি হারিয়ে আবার দ্বিতীয়বারের জন্য মানে দিল্লির মসনদ দখল করেন। এই হারানোর পেছনে পাঁচু শক্তি খানের অবদান একটা বিরাট। সেই জন্যে উনি পুরস্কার স্বরূপ মানে অর্থ এবং আরও অনেক কিছু দেওয়া ছাড়া তিনি 24 পরগনা জেলার একটা বড় অংশ বলতে পারেন, 16টা পরগনাই বোধহয় হবে কি আরও বেশি কম হবে, হুমায়ুন মানে যাকে নিষ্কর জমি দান করেছিলেন পাঁচু শক্তি খানকে। তার আগে গোহট্ট গোপালপুর বলে একটা জায়গা আছে ত্রিবেণীর কাছে, সেখানে উনি থাকতেন। তারপরে উনি মানে হুমায়ুন তো অল্প বয়সে মারা যান। তা মারা যাওয়ার পরেতে উনি তখন গোহট্ট গোপালপুর থেকে শিফট করে চলে যান হালি শহরে। হালি শহর কেন? হালি শহরের নামটা এইভাবে হয়েছে, হাভেলি কা শহর। হাভেলি কা শহর থেকে হালি শহর নামটা হয়েছে। কিসের হাভেলি ছিল?
তা যে মোগল সেনাপতি ছাউনি ছিল সেটা মোটামুটি আকবরের সময়তেই আর কি উনি শিফট করে যান। এবার শিফট করে গিয়ে ওনার প্রথম কাজ হচ্ছে সংস্কৃত টোল মানে প্রতিষ্ঠা করা। হালি শহরে উনি প্রচুর সংস্কৃত টোল প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই জন্য সেখানে কুমাররা আসতো। কুমার মানে যারা শিখতে চায়, যারা অল্প বয়সী যে যারা ছেলে তাদের আসতো, তা কুমারের হাট বসে যেত যেন, সেই থেকে হালি শহরে অপর নাম হচ্ছে কুমারহট্ট, সেই থেকেই হয়েছে। এবং পরবর্তীকালে ওই হালি শহরটা ধরুন মানে স্যাচুরেটেড হয়ে গেছিলো সংস্কৃত টোলেতে, তখন তিনি সেটাকে আরেকটা জায়গাতে শিফট করলেন। সেখানে তিনি উড়িষ্যা ও দক্ষিণ ভারত থেকে তিনি যজুর্বেদীয় পণ্ডিতদের আনলেন, এনে তাদের ঘর দিলেন, বাড়ি দিলেন, যেমন তিনি হালি শহরও দিয়েছিলেন। এবং সেই জায়গাটা পরবর্তীকালে নাম হয়ে যায় ভট্টপল্লী, আর যার নাম ভাটপাড়া। এখন সেই জন্য দেখবেন যে তারা কিন্তু কান্নকুব্জীয় ব্রাহ্মণ নন, তারা আইদার উড়িষ্যা কিংবা দক্ষিণ ভারত থেকে তারা এসছে। এরপর তিনি একটা সম্প্রদায়কে তিনি মানে যারা স্বর্ণকার, যারা মৃত্তিকার ছিল, তাদের তিনি হালি শহরেই মানে কাজ দিয়েছিলেন। মাটির তৈরি হাঁড়ি, মাটির তৈরি সরা, এই সমস্ত তখন দিনে তো কুবিয়েছিল, কিন্তু দিয়েছিলেন। আর যারা স্বর্ণকার ছিল তাদের জন্য তিনি একটা জায়গা অ্যালট করেছিলেন। সেই স্বর্ণ মানে শুধু সোনা নয়, সোনার উপর তো ছিলই, এছাড়া কাঁসার তৈরি বাসন ফাসনও ছিল। সেই জায়গাটার নাম পরবর্তীকালে হয়ে যায় যে কাঞ্চনপল্লী, আর যার নাম খাঁচরাপাড়া। বুঝতে পেরেছেন? কাঁচরাপাড়ার নামটা কিন্তু সেই জন্যই হয়। এবারে পাঁচুশক্তি খান পূর্ববঙ্গ থেকে বেশ কিছু ডাক্তারকে নিয়ে আসেন, মানে একটা জায়গাকে আস্তে আস্তে তিনি ডেভেলপ করছেন নাকি। হ্যাঁ, তা ডাক্তার তখনকার দিন ডাক্তাররা ছিল কি যে বৈদ্য ছিল, বদ্যি ছিল। এখন সেই ডাক্তাররা প্রথমে হালি শহরে আসেন। পাঁচুশক্তি খান মারা যাওয়ার পর তারা গঙ্গার পশ্চিম দিকে শিফট করে যায় একটা বিরাট অংশ। এই বিরাট অংশ শিফট করে গিয়ে তারা একটা জায়গাতে বসতি স্থাপন করে। পরবর্তীকালে বর্তমান সে জায়গাটার নাম হচ্ছে কি যে বৈদ্যবাটি। বৈদ্যবাটি নামটা কিন্তু সেখান থেকে এসছে, একদম সেই পাঁচুশক্তি খানে হালি শহর থেকেই তারা এসছে। এবং দেখুন এতগুলো জিনিস তো তৈরি হচ্ছে সেখানে, মাটির জিনিসপত্র তৈরি হচ্ছে, সোনার উপর যে অর্নামেন্টস তৈরি হচ্ছে, আরও অনেক কিছু তৈরি হচ্ছে। এই এতগুলো জিনিস মানে বিক্রি করার জন্য একটা মার্কেটসও চাই। তিনি একটা মার্কেট প্রতিষ্ঠা করেন, নতুন হাট বা নবহট্ট নামে, গঙ্গার ধারে। তা তখনকার দিনে তো ওই মানে জাহাজে করে, নৌকো করে সমস্ত ট্রান্সপোর্টেশন হতো। তা সেই নবহট্টের এখনকার বর্তমান নাম হচ্ছে নৈহাটি। কাছাকাছি দেখা যায় একদম। এবং দেখা যায় যে ভাটপাড়া থেকে কাঁচরাপাড়া যে বিরাট জায়গাটা রয়েছে, তার কিন্তু রূপকার ছিলেন সেই পাঁচুশক্তি খান। এখন পাঁচুশক্তি খানের ত্রয়োদশ উত্তরসূরি হচ্ছে জয়কৃষ্ণ মুখোপাধ্যায়, মানে জয়কৃষ্ণ মুখোপাধ্যায়। এখন সেখানে আজকে জয়কৃষ্ণ মুখোপাধ্যায় দেখুন স্কুল করছেন, কলেজ করছেন, উনি কিন্তু টোল করে গেছেন, মানে টোল মানে সংস্কৃত টোল আর কি। এখন জয়কৃষ্ণ মুখোপাধ্যায় স্বাস্থ্যকেন্দ্র করছেন, উনি কিন্তু ডাক্তার নিয়ে এসছেন। জয়কৃষ্ণ মুখোপাধ্যায় হাট তৈরি করছেন, বাজার তৈরি করছেন, উনিও কিন্তু হাট তৈরি করেছেন। কাছাকাছি এত সিমিলারিটি না। তা এই যে জেনেটিক্যাল যে ফ্লোটা এসছে, সেটা পাঁচুশক্তি খান থেকে ম্যাক্সিমাম এসছে জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের মধ্যে, সেটা আমি কিন্তু লক্ষ্য করেছি। কিছুটা এসছে রত্নেশ্বর রায়চৌধুরীর মধ্যে। রত্নেশ্বর রায়চৌধুরী যখন উত্তরপাড়া শুরু করেছিলেন, মানে প্রতিষ্ঠা, মানে উনি তো প্রথম আসেন, তা তখন উনি উত্তরপাড়াকেও তিনি সেইভাবে সাজাতে চেয়েছিলেন। তবে তিনি বেশি বয়সে আসেন, তা বেশি দিন এখানে বেঁচে থাকেননি, মারা গেছিলেন তিনি। তারপরেতে তার উত্তরসূরিরা উত্তরপাড়ায় এস্টাবলিশড হয়েছিল আর কি। তা আমি আপনাকে তাহলে দুটো বললাম যে কর্মকাণ্ড বিশ্লেষণ, আপনার পারিপার্শ্বিকতাও কারণ হতে পারে,
আর্থিক সাচ্ছল্য একটা কারণ আছে যে আপনি আপনার কাজটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাবেন। আর হচ্ছে কি যে জেনেটিক্যাল ফ্লো, এই যে বংশাণু আমরা যাকে বলি জিন, সেই মানে জেনেটিক্যাল ফ্লো হিসেবে পাঁচশক্তি খানের পরই মানে ওখান থেকে জয়কৃষ্ণ মুখোপাধ্যায় কর্মকাণ্ডকে আপনি সেই অ্যাঙ্গেলে কিন্তু বিচার করতে পারেন বলে আমার ধারণা। আরেকটি পর্ব যেটা না বললেই নয়, উত্তরপাড়া ইতিহাসের পক্ষে সেটা ভীষণ উপযোগী বলতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে, ভারতের স্বাধীনতা সংগ্রামী ইতিহাসে বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ভূমিকা। উনি চট্টোপাধ্যায় পরিবারের সদস্য ছিলেন এবং এছাড়া উনি ছাড়াও মধুসূদন মুখোপাধ্যায় বলে এক ভদ্রলোক ছিলেন, উনিও বিপ্লবী ছিলেন, এবং ধ্রুবেশ চট্টোপাধ্যায় তিনিও বিপ্লবী ছিলেন। তারা কিন্তু অন্য পরিবার। তা আমি অমরেন্দ্রনাথের পরিবারের প্রসঙ্গে আসছি। অমরেন্দ্রনাথ পরিবারে অমরেন্দ্রনাথ বাবুর বাড়িতে একটা ঘর আছে, সেই ঘরটিকে মঠের ঘর বলা হয়। আনন্দ মঠের নামানুসারে সেই ঘরটির নাম দেওয়া হয়েছিল মঠের ঘর, এবং সেখানে বহু নামকরা বিপ্লবীদের গোপন সভা অনুষ্ঠিত হতো রাতের অন্ধকারে। কারা কারা সেই বিপ্লবী? মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু, আরও অনেকে। এবং সেই ঘরে প্রথম তালিম নেন বা সেই ঘর থেকে এসে তিনি উঠে এসেছেন বিপ্লবী হিসেবে বসন্ত কুমার বিশ্বাস, যিনি হার্ডিঞ্জ হত্যা মামলে একদম একদম হ্যাঁ, এই বসন্ত কুমার বিশ্বাসের মানে রাজনৈতিক শিক্ষা গুরু ছিলেন অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এবং এছাড়া ভারতের খুব অল্প বয়সে ফাঁসি হয়, ওটা বোধহয় লাহোরে বোধহয় হয়েছিল না, ওই এটা বোম সোনাটা, যাই হোক। তা তার তালিম হয় মাঠ একদম দিল্লিতে গিয়েছিলেন শ্রী সেজে, হ্যাঁ, এবং বোমা ছোড়া এবং ওই বোমার ওজনের সমপরিমাণ জিনিস নিয়ে উনি প্র্যাকটিস করতেন। আচ্ছা 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 আচ্ছা। এবং মহিলাদের গ্যালারিতে উনি মেয়ে সেজে ওখানে দাঁড়িয়েছিল, উপর থেকে ছড়ে হাতির উপরে। বুঝতে পেরেছি, হ্যাঁ। তারপরে আছে ননিবালা দেবী। ননিবালা দেবী হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম বিপ্লবী মহিলা কয়েদি। এর আগে কোনো মহিলা কয়েদি ছিল না। সে ননিবালা দেবীর ওপর মানে অমানসিক অত্যাচার হয়। তা সে ননিবালা দেবীর জন্ম কিন্তু বালিতে, কিন্তু তার হাতে খড়ি ছিল অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় যে বাড়ির যে মঠের ঘর, মানে সেখানেই তার কিন্তু রাজনৈতিক হাতে খড়ি হয়। তা সেই জন্যে এই ফ্যামিলিটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যামিলি ইন রিগার্ডস ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের আর কি। আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম, মানে শুধু উত্তরপাড়ার ইতিহাস তো নয়, তার সাথে বেঙ্গল রেনেসাঁ, এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নারী ক্ষমতা বা নারীর শিক্ষা, সেটা নিয়ে দেবাশিস দা বললেন। আপনার কি মতামত এই নিয়ে, আপনি কি বলতে চান? নারী পৃথিবীতে নারী শক্তি একটা বিরাট জায়গা তৈরি করে। আমি একজন কন্যা, স্ত্রী এবং মা হিসেবে আমি বুঝতে পারি যে প্রত্যেকটা জায়গায় নারীদের বিভিন্ন রূপে যে এই জয় জয়কার চলছে, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে যুগেও নারীরা বিভিন্ন ডাক্তার, লয়ার এবং বিভিন্ন সায়েন্টিস্ট এবং এমনকি মঙ্গল গ্রহে যাওয়া থেকে আরম্ভ করে সব কিছু, চাঁদে যাওয়া থেকে আরম্ভ করে সব কিছুতে, পাইলট কি পারি না আমরা, কিন্তু এটাকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। এবং এখনকার জেনারেশনের কাছে আমাদের একটাই আবেদন যে সুস্থভাবে এগিয়ে চলো, পড়াশোনা করো, নিজেকে তৈরি করো, আর সঙ্গে সঙ্গে সমাজ কল্যাণের জন্য কিছু না কিছু কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকো।
ইতিহাস থেকে এটাই আমাদের শিক্ষা নেওয়া। অবশ্যই অবশ্যই বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, কোথায় স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা, কোথায় রানী লক্ষ্মীবাই। হ্যাঁ, আমরা কে কম যাই, কিন্তু ভেতর থেকে একটা সুস্থ সমাজকে তৈরি করতে হবে, নিজের মনকে তৈরি করতে হবে যে এগিয়ে চলো, এগিয়ে দাও। দেবাশিস দা আমার সম্পর্কে ভাসুর হন, বিভিন্ন বই লিখছেন। আর উনি তো মানে আমরা তো বলি জীবন্ত encyclopedia। একদম এনসাইক্লোপিডিয়া। উত্তরপাড়ার উনি আমাদের ফ্যামিলির কোথায় যাননি, যেখান থেকে খবর নিয়ে এসে সেই বই প্রমাণ সমেত এই উত্তরপাড়ার মুখার্জি পরিবার নিয়ে উনি যে মানে এই বিভিন্ন ছবি collection বিভিন্ন এগুলো কোথায় কোভিডের মধ্যে আপনি কালেকশন একদম, মানে ভাবা যায় এবং এগুলো আমার চোখের ওপর দেখা, এগুলো অবিশ্বাসের জায়গা নয়, documentation তো থেকে গেল। আমার চোখের ওপর দেখা যে বিভিন্ন জায়গায় ফোন করে, যে ওই জায়গায় যারা থাকে তাদের ফোন করে যে ওরে অমুক জায়গায় যা, গিয়ে আমায় ছবিটা পাঠা, এই খবরটা আমাকে যোগাযোগ করা, নিজে ছুটেছেন বিভিন্ন জায়গায়, পরিবারের সম্বন্ধে খবর নিয়েছেন, সেই ব্যাপারে প্রমাণ জোগাড় করেছেন। শুধু যাওয়া আসা নয়, আপনার লাইব্রেরি, বিভিন্ন লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করেছেন, তবে এই বই বার করেছেন। এবং আমাদের কাছ থেকে আমরা আরো অনেক কিছু পেতে পারি। ফ্যামিলি চার্ট, হ্যাঁ অবশ্যই পেতে তো হবেই। হ্যাঁ, আমাদের তো উত্তরপাড়া নিয়ে আমরা দেবাশিস দাকে নিয়ে অনেক কাজ করলাম, নিশ্চয়ই। কাজ করলাম। আরো ওনার কাছ থেকে এরকম ইতিহাসের গল্প, উত্তরপাড়ার গল্প, ইতিহাসের আমরা মানে অজানা যে বিভিন্ন রহস্য এবং সত্যি গল্প আমরা আরো শুনতে চাই। এই বলেই আজকের মতো শেষ করছি। অ্যাডভেঞ্চার ক্যানভাস আপনারা দেখুন। নমস্কার। নমস্কার। আর ক্যামেরার পিছনে কৌশিক, আপনাদের সবাইকে নমস্কার জানাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আগামী পর্বে আবার দেখা হবে।